এই সংক্ষিপ্তসারটি জাস্ট ওয়ান থিং বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি এক্সারসাইজ, স্ন্যাকিং, ব্যালেন্স ট্রেনিং, কোল্ড ওয়াটার থেরাপি, গান গাওয়া এবং সকালের রোগের মতো ছোট ছোট জীবনযাত্রার পরিবর্তন সম্পর্কে জানতে পারবেন, যা আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি ঘটাতে পারে। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। আজকের দ্রুতগতির জীবনে ব্যায়াম না করার সবচেয়ে বড় অজুহাত হয়ে দাঁড়িয়েছে সময়ের অভাব। সকালের অফিস, সারাদিন কাজ, সন্ধ্যায় ক্লান্তি এবং রাতে ঘুম আসা পর্যন্ত ফোন স্ক্রোল করা। এমন পরিস্থিতিতে ৪৫ মিনিট বা ১ ঘন্টার ওয়ার্কআউটের কথা শুনলেই মস্তিষ্ক সঙ্গে সঙ্গে বলে ওঠে আমরা কাল থেকে শুরু করব। কিন্তু সত্য হল, এই কাল ফিটনেসের সবচেয়ে বড় শত্রু। এই সমস্যার খুব সহজ এবং স্মার্ট সমাধান রয়েছে, যা পারভেজ নাম দিয়েছেন এক্সারসাইজ স্ন্যাকিং। এক্সারসাইজ স্ন্যাকিং মানে এই নয় যে আপনাকে জিমে যেতে হবে, ফ্যান্সি পোশাক পরতে হবে, গান চালাতে হবে এবং একটি পূর্ণ সেশন করতে হবে। এর অর্থ হল সারাদিন ধরে অল্প অল্প করে ব্যায়ামের নাস্তা বা স্ন্যাক নেওয়া। ঠিক যেমন আমরা সারাদিন ধরে ছোট ছোট খাবার খাই। ধরুন আপনি রান্নাঘরে চা বানাচ্ছেন, ঠিক সেই সময়ে আপনি ১ মিনিটের জন্য স্কোয়াট করলেন। অফিসে লিফটের পরিবর্তে আপনি সিঁড়ি দিয়ে দোতলা উঠলেন। মোবাইলে কথা বলার সময় আপনি দেওয়ালের বিপরীতে পুশ আপ করলেন। এই ছোট ছোট কাজগুলো খুব সাধারণ মনে হলেও এদের প্রভাব আশ্চর্যজনকভাবে শক্তিশালী। আমাদের মস্তিষ্ক ব্যায়ামকে একটি বিশাল কাজ হিসেবে দেখে। ওয়ার্কআউট শব্দটি শোনার সাথে সাথেই ঘাম, ব্যথা, সময় এবং শৃঙ্খলার একটি ছবি মনে ভেসে ওঠে। এক্সারসাইজ স্ন্যাকিং এই ভয়টি ভেঙে দেয়। এতে কোনো চাপ নেই, মাত্র ৩০ সেকেন্ড, ১ মিনিট বা ২ মিনিটের নড়াচড়া। এটি এতই ছোট যে মস্তিষ্ক অজুহাত তৈরি করার সুযোগ পায় না, এবং এটি এর সবচেয়ে বড় শক্তি। এখন প্রশ্ন জাগে, এত ছোট ব্যায়াম কি আসলে কাজ করে? উত্তর হল হ্যাঁ, এবং কখনো কখনো দীর্ঘ ওয়ার্কআউটের চেয়েও ভালো। যখন আপনি সারাদিন বসে থাকেন, আপনার মেটাবলিজম ধীর হয়ে যায়, রক্তে শর্করা বা ব্লাড সুগার বাড়ে, চর্বি জমা হতে শুরু করে এবং শরীর অলস মোডে চলে যায়। কিন্তু যখন আপনি প্রতি কয়েক ঘন্টা পরপর একটু নড়াচড়া করেন, শরীর একটি সংকেত পায় যে আমাদের সক্রিয় থাকতে হবে। এটি মেটাবলিক রেট বজায় রাখে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে এবং শক্তির মাত্রা বা এনার্জি লেভেলও স্থিতিশীল থাকে। একটু ভেবে দেখুন, যদি একজন ব্যক্তি সকালে ১ ঘন্টা জিমে যান এবং তারপর সারা দিন চেয়ারে বসে থাকেন, এবং অন্য একজন ব্যক্তি জিমে যান না কিন্তু সারাদিন ধরে ১০ থেকে ১২ বার ১ থেকে ২ মিনিটের ব্যায়াম করেন, তবে দ্বিতীয় ব্যক্তির শরীরের প্রতিক্রিয়া প্রায়শই অনেক বেশি স্বাস্থ্যকর হয়, কারণ শরীর বারবার নড়াচড়া পাচ্ছে। এটি অনেকটা আগুন জ্বালিয়ে রাখার জন্য একবারে সবকিছু ছুড়ে দিয়ে চলে যাওয়ার পরিবর্তে বারবার ছোট ছোট কাঠি যোগ করার মতো। এক্সারসাইজ স্ন্যাকিং বিশেষ করে সেই সব মানুষদের জন্য খুব কার্যকর যারা নতুন শুরু করছেন, যারা মনে করেন অনেক ফিট নই বা ব্যায়াম আমার জন্য নয়। যখন আপনি মাত্র ১ মিনিট দিয়ে শুরু করেন, তখন ভয় কেটে যায়, আত্মবিশ্বাস বাড়ে, শরীর ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধারাবাহিকতা তৈরি হয়। ফিটনেসে ধারাবাহিকতাই হল আসল গেম চেঞ্জার, তীব্রতা নয়। আরেকটি বড় সুবিধা হল এক্সারসাইজ স্ন্যাকিং আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে, বিশেষ করে যারা প্রি ডায়াবেটিক বা যাদের জীবনযাত্রা খুব আসীন বা বসে থাকা প্রকৃতির। যখন আপনি খাওয়ার পর একটু হাঁটেন বা ১ থেকে ২ মিনিটের নড়াচড়া করেন, গ্লুকোজ সরাসরি পেশিতে ব্যবহৃত হয় এবং রক্তে জমা হয় না। এই ছোট অভ্যেস ভবিষ্যতে আপনাকে বড় রোগ থেকে বাঁচাতে পারে। এখন কল্পনা করুন আপনি অফিসে আছেন, কাজের চাপ আছে, স্ট্রেস আছে। এমন পরিস্থিতিতে আমরা সাধারণত কফি বা চিনির দিকে দৌড়াই। কিন্তু যদি আপনি ১ মিনিটের জন্য জাম্পিং জ্যাক করেন বা সিঁড়ি দিয়ে ওঠেন, তবে শরীরে এন্ডরফিন নিঃসৃত হয়, মেজাজ ভালো হয়ে যায়, মনোযোগ বাড়ে এবং স্ট্রেস প্রাকৃতিকভাবে কমে যায়। এক্সারসাইজ স্ন্যাকিং কেবল শরীরের জন্য নয়, মনের জন্য থেরাপি। আমরা প্রায়ই ভাবি যে ব্যায়াম মানে ওজন কমানো, কিন্তু এক্সারসাইজ স্ন্যাকিংয়ের আসল লক্ষ্য হল শরীরকে নিয়মিত মনে করিয়ে দেওয়া যে আমরা জীবিত, আমরা নড়াচড়া করতে পারি। এই পদ্ধতি ফিটনেসকে শাস্তির পরিবর্তে দৈনন্দিন জীবনের একটি অংশ করে তোলে। যখন ব্যায়াম স্বাভাবিক হয়ে যায়, তখন ওজন কমানো, শক্তি এবং স্ট্যামিনা স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। আরেকটি মজার বিষয় হল এক্সারসাইজ স্ন্যাকিং খুব নমনীয়। এতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। যদি আজ মেজাজ ভালো না থাকে, শুধু স্ট্রেচ করুন। যদি শক্তি বেশি থাকে, দ্রুত স্কোয়াট করুন। যদি আপনি একা থাকেন, শ্যাডো বক্সিং করুন। যদি পরিবারের সাথে থাকেন, তবে একটি মজার নাচ করুন। এটি ফিটনেসকে বিরক্তিকর হতে দেয় না। অনেক মানুষ বলেন যে আমি জিমে ভর্তি হলে ব্যায়াম শুরু করব, কিন্তু এক্সারসাইজ স্ন্যাকিং এই চিন্তা ভেঙে দেয়। এর জন্য আপনার জিম, উপকরণ বা ট্রেনার কিছুই প্রয়োজন নেই, শুধু আপনার শরীর এবং সামান্য ইচ্ছাশক্তি। এই কারণেই এই অভ্যেস দীর্ঘমেয়াদী টিকে থাকে, কারণ এতে কোনো নির্ভরতা নেই। ধীরে ধীরে যা হয়
তা হলো আপনার শরীর নড়াচড়ায় অভ্যস্ত হয়ে যায়। তারপর এমন একটি সময় আসে যখন 1 মিনিট আপনার কাছে কম মনে হতে শুরু করে, তখন আপনি নিজেই এটি বাড়িয়ে 5 মিনিট বা 10 মিনিট করতে শুরু করেন। কিন্তু পার্থক্য হলো এই সিদ্ধান্তটি ভেতর থেকে আসে, চাপের কারণে নয়। আর যে সিদ্ধান্ত ভেতর থেকে আসে সেটাই দীর্ঘস্থায়ী হয়। এক্সারসাইজ স্ন্যাকিং আমাদের এটাও শেখায় যে স্বাস্থ্য কোনো সাব অথবা কিছুই নয়, অল অর নাথিং খেলা নয়। এটি জরুরি নয় যে হয় নিখুঁত ওয়ার্কআউট হবে অথবা কিছুই হবে না। এমনকি সামান্য নড়াচড়াও কিছুই না করার চেয়ে সর্বদা ভালো। এই মানসিকতার পরিবর্তন জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। আজকের ডিজিটাল জীবনে আমরা নোটিফিকেশন, মেসেজ এবং কলের মাঝে আটকা পড়ে থাকি। এক্সারসাইজ স্ন্যাকিং সেই মুহূর্তগুলোকে ভেঙে দেয়। এটি আপনাকে স্ক্রিন থেকে দূরে সরিয়ে আনে এবং শরীরের সাথে সংযুক্ত করে। এটি একটি রিমাইন্ডার দেয় যে আমরা কেবল একটি মস্তিষ্ক নই, আমরা একটি সম্পূর্ণ শরীর। যদি আপনি এটি দৈনন্দিন জীবনে গ্রহণ করতে চান, তবে এটিকে একটি কাজ বানাবেন না, এটিকে একটি ট্রিগার বানান। যেমন ফোন কল এলো, দেওয়ালের সাথে পুশ আপ, ওয়াশরুমে গেলেন, স্কোয়াট, চা বিরতি, সিঁড়ি ব্যবহার। ধীরে ধীরে এটি স্বয়ংক্রিয় হয়ে যাবে। আপনি মনেও করতে পারবেন না কখন আপনি ব্যায়াম করেছেন। সবচেয়ে সুন্দর বিষয় হল এক্সারসাইজ স্ন্যাকিং গিল্ট ফ্রি বা অপরাধমুক্ত। যদি একটি স্ন্যাক মিস হয়, সমস্যা নেই, পরবর্তী স্ন্যাক প্রস্তুত। এতে ব্যর্থতা বলে কিছু নেই, আর যেখানে ব্যর্থতা নেই সেখানে ভয়ও নেই। পরিশেষে এক্সারসাইজ স্ন্যাকিং আমাদের শেখায় যে ফিটনেস কোনো গন্তব্য নয়, এটি একটি প্রক্রিয়া। প্রতিদিন একটু হাঁটা, একটু নড়াচড়া করা, একটু ঘাম ঝরানো, এই ছোট ছোট জিনিসগুলো মিলে দুর্দান্ত স্বাস্থ্য তৈরি করে। এবং যখন ফিটনেস মজাদার হয়ে ওঠে, তখন তা অনুসরণ করা সহজ হয়ে যায়। তাই পরের বার যখন মস্তিষ্ক বলবে আজ ওয়ার্কআউট হবে না, শুধু এইটুকু করুন, 1 মিনিটের জন্য উঠুন, শরীর নাড়ান এবং নিজেকে বলুন এটুকুই যথেষ্ট। কারণ সত্যিই এটুকুই যথেষ্ট। খুব সকালেই যখন আমরা বাথরুমে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করি, আমাদের মস্তিষ্ক পুরোপুরি অটো মোডে বা স্বয়ংক্রিয় অবস্থায় থাকে। হাত নিজের মতো চলছে, চোখ কখনো আয়নায়, কখনো অন্য কোথাও, এবং মস্তিষ্ক দিনের টেনশনে জড়িয়ে থাকে। আমরা মনে করি এটি একটি খুব সাধারণ কাজ, এতে বিশেষ কিছু নেই। কিন্তু এই সাধারণ মুহূর্তটিতে লুকিয়ে আছে একটি অত্যন্ত শক্তিশালী অভ্যাস, 1 পায়ে দাঁড়িয়ে ব্রাশ করা। শুনে এটি তুচ্ছ মনে হতে পারে, প্রায় একটি কৌতুকের মতো, কিন্তু বাস্তবে এটি আপনার শরীর, মস্তিষ্ক এবং ভবিষ্যৎ জীবনের জন্য একটি নীরব বিনিয়োগ। যখন কেউ আপনাকে 1 পায়ে দাঁড়িয়ে ব্রাশ করতে বলে, তখন প্রথম প্রতিক্রিয়া সাধারণত হয় এতে কি হবে। আমরা প্রায়শই স্বাস্থ্যকে ভারী ব্যায়াম, জিম, ঘাম এবং ডায়েটের সাথে যুক্ত করি। ভারসাম্যের মতো বিষয়গুলো আমাদের কাছে বিরক্তিকর মনে হয়, কিন্তু সত্য হল ভারসাম্য সরাসরি আপনার আয়ু বা লাইফ এক্সপেক্টেন্সির সাথে যুক্ত। আপনার ভারসাম্য যত ভালো হবে, আপনার স্নায়ুতন্ত্র তত শক্তিশালী হবে এবং আপনার বার্ধক্য তত নিরাপদ হবে। যখন আপনি 1 পায়ে দাঁড়ান, আপনার শরীর কেবল দাঁড়িয়ে থাকে না, সেই মুহূর্তে আপনার মস্তিষ্ক, পেশি, স্নায়ু এবং অন্তঃকর্ণ সব একসাথে কাজ করছে। আপনার মস্তিষ্ক ক্রমাগত সংকেত পাঠাচ্ছে, একটু বামে, একটু ডানে, কোর বা পেটের পেশি শক্ত করো, পা সামঞ্জস্য করো। এই পুরো যোগাযোগ ব্যবস্থাকে বলা হয় প্রোপ্রিওসেপশন। সহজ কথায়, প্রোপ্রিওসেপশন মানে না দেখেও আপনার মস্তিষ্ক জানে আপনার শরীর কোথায় আছে এবং কিভাবে নড়াচড়া করছে। এখন কল্পনা করুন, বয়স বাড়ার সাথে সাথে এই মস্তিষ্ক পেশি সংযোগ দুর্বল হতে শুরু করে। আমরা কম হাঁটি, বেশি বসি এবং আমাদের ভারসাম্যকে চ্যালেঞ্জ করি না। ধীরে ধীরে শরীর অলস হয় না, মস্তিষ্ক শরীর যোগাযোগ অলস হয়ে যায়, এবং এই কারণেই বৃদ্ধ বয়সে পড়ে যাওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। একটি ছোট্ট স্লিপ, একটি ভুল পদক্ষেপ এবং জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। 1 পায়ে দাঁড়িয়ে ব্রাশ করা প্রতিদিন এই যোগাযোগকে একটি ছোট্ট চ্যালেঞ্জ দেয়। ব্রাশ তো এমনিতেই প্রতিদিন করতে হয়, তাই বাড়তি সময় বের করার প্রয়োজন নেই, শুধু অভ্যাসটা বদলানো দরকার। যখন আপনি 1 পা তোলেন, শরীর আতঙ্কিত হয় না, বরং মানিয়ে নিতে শেখে। শুরুতে একটু টলমল করবে, মনে হবে পড়ে যাচ্ছেন, আপনি হয়তো হাসবেনও, কিন্তু এই টলমল ভাবটাই আপনার শরীরকে শক্তিশালী করছে। এখন এর একটি পরবর্তী স্তরও আছে, চোখ বন্ধ করে ভারসাম্য বজায় রাখা। চোখ বন্ধ করার সাথে সাথে খেলা সম্পূর্ণ বদলে যায়। এতক্ষণ আপনার মস্তিষ্ক চোখের সাহায্যে ভারসাম্য বজায় রাখছিল। একবার চোখ বন্ধ হলে মস্তিষ্ককে কেবল স্নায়ু এবং পেশির উপর নির্ভর করতে হয়। এটি প্রোপ্রিওসেপশনের আসল পরীক্ষা, এবং আপনি এটি যত বেশি অনুশীলন করবেন, আপনার স্নায়ুতন্ত্র তত তীক্ষ্ণ হবে। এই ব্যায়ামটি ছোট মনে হলেও এর প্রভাব গভীর। এটি কেবল পা শক্তিশালী করে না, এটি মস্তিষ্ককে তরুণ রাখে। গবেষণায় দেখা গেছে, যাদের ভারসাম্য ভালো, তাদের কগনিটিভ ডিক্লাইন বা মানসিক ক্ষয় হওয়ার ঝুঁকি কম। কারণ ভারসাম্য কেবল শারীরিক
নয় একটি স্নায়বিক দক্ষতাও। যখন মস্তিষ্ক জটিল সংকেত প্রক্রিয়া করে তখন তা সক্রিয় থাকে, অলস হয় না। আমরা প্রায়শই দীর্ঘায়ুকে সাপ্লিমেন্ট, ওষুধ এবং চিকিৎসার সাথে যুক্ত করি, কিন্তু প্রকৃত দীর্ঘায়ু তৈরি হয় দৈনন্দিন অভ্যাস দ্বারা। এক পায়ে দাঁড়িয়ে ব্রাশ করা এমন একটি অভ্যাস যা ভবিষ্যতের জন্য বীমার মতো কাজ করে। এটি আজ আপনাকে বড় কোনো পার্থক্য অনুভব করাবে না, কিন্তু 60 বা 70 বছর বয়সে এই পার্থক্যটি বিশাল হবে। একটি মজার বিষয় হল, ভারসাম্য আপনার আত্মবিশ্বাসের সাথেও যুক্ত। যখন আপনি শরীরের উপর নিয়ন্ত্রণ অনুভব করেন তখন মনও স্থিতিশীল থাকে। আপনি ভেতর থেকে একটি অনুভূতি পান যে আমি নিজেকে সামলাতে পারি। এই অনুভূতি কেবল শারীরিক নয়, মানসিকও। শরীর দুর্বল মনে হলে উদ্বেগ এবং ভয় প্রায়শই বাড়ে। ভারসাম্যের অনুশীলন নীরবে এই দুর্বলতা কমায়। আজকের জীবনযাত্রায় আমরা প্রায়শই সামনের দিকে এগোচ্ছি, হাঁটা, বসা, ঝোঁকা, স্ক্রিনের দিকে তাকানো। আমরা ভারসাম্য মতো একটি দক্ষতা প্রায় ভুলে গেছি। আগে মানুষ মাটিতে বসত, স্কোয়াট করত, অমসৃণ পথে হাঁটত, শরীর প্রাকৃতিকভাবে ভারসাম্য প্রশিক্ষণ পেত। আজ মসৃণ মেঝে, চেয়ার এবং লিফট শরীরকে আরাম দিয়েছে, কিন্তু আরামের সাথে সাথে ক্ষমতা চলে গেছে। এক পায়ে দাঁড়িয়ে ব্রাশ করা সেই হারানো ক্ষমতা ফিরিয়ে আনার একটি ছোট্ট উপায়। এতে কোনো ঘাম নেই, কোনো ড্রেস কোড নেই, কোনো জিম নেই, কেবল সচেতনতা প্রয়োজন। এবং সচেতনতা এখন সবচেয়ে বিরল জিনিস হয়ে দাঁড়িয়েছে। শুরুতে হয়তো আপনি 10 থেকে 15 সেকেন্ডের বেশি পারবেন না, কোনো সমস্যা নেই, সেটাই মূল বিষয়। যদি এটি সহজ মনে হতে থাকে তাহলে আপনি উন্নতি করছেন না। চ্যালেঞ্জ মানে অস্বস্তি। ধীরে ধীরে সেকেন্ড বাড়ান, তারপর চোখ বন্ধ করুন, তারপর অন্য পা। এটিকে প্রতিযোগিতা বানাবেন না, এটিকে খেলা বানান। এই অভ্যেসের সবচেয়ে ভালো ব্যাপার হল এটি বয়স নিরপেক্ষ। একটি শিশু করুক বা একজন অসতিবৃদ্ধ, এটি সবার জন্য উপকারী। পার্থক্য শুধু স্তরের বা লেভেলের হবে। তরুণরা এটিকে উপেক্ষা করে কারণ তারা মনে করে আমরা ঠিক আছি, কিন্তু স্বাস্থ্যের আসল পরীক্ষা সমস্যা আসার পরে নয়, সমস্যা আসার আগে। ব্যালেন্স ট্রেনিংয়ের আরেকটি লুকোনো সুবিধা আছে। এটি আপনার কোর পেশি অ্যাক্টিভ করে। পেট, কোমরের নিচের অংশ এবং হিপস স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে শুরু করে। ক্রাঞ্চ না করেই কোর শক্তিশালী হচ্ছে, এবং একটি শক্তিশালী কোর মানে ভালো পশ্চার বা ভালো ভঙ্গি, কম পিঠ ব্যথা এবং আরও স্থিতিশীলতা। যখন আপনি প্রতিদিন ব্রাশ করার সময় ভারসাম্যের অনুশীলন করেন, এটি আপনার পরিচয়ের একটি অংশ হয়ে দাঁড়ায়। আপনি নিজেকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখতে শুরু করেন যিনি ছোট ছোট জিনিস থেকে স্বাস্থ্য গড়ে তোলেন। এই মানসিকতা ধীরে ধীরে অন্যান্য অভ্যাসেও ছড়িয়ে পড়ে। হাঁটা, স্ট্রেচিং, খাওয়া, ঘুমানো। অনেকে মনে করেন স্বাস্থ্য উন্নত করতে জীবনে বড় পরিবর্তনের প্রয়োজন। ডায়েট সম্পূর্ণ পরিবর্তন করতে হবে, রুটিন উল্টে পাল্টে দিতে হবে। কিন্তু সত্য হল, মাইক্রো হ্যাবিট বা অতি ক্ষুদ্র অভ্যাসগুলো বেশি শক্তিশালী, কারণ সেগুলো টিকে থাকে। আর যা টিকে থাকে তাই রূপান্তর ঘটায়। এক পায়ে দাঁড়িয়ে ব্রাশ করা আপনাকে বর্তমান মুহূর্তে নিয়ে আসে। আপনি অমনোযোগী হয়ে ব্রাশ করতে পারেন না, আপনাকে মনোযোগ দিতেই হবে। এটি একটি ছোট্ট মাইন্ডফুলনেস অনুশীলনও, এবং মাইন্ডফুলনেস নিজেই দীর্ঘায়ুর সাথে যুক্ত। যদি কখনো মনে হয় ভারসাম্য খারাপ হচ্ছে, পা কাঁপছে, তবে ভয় পাবেন না। এটি সংকেত যে শরীর প্রশিক্ষণের জন্য বলছে। এটি এড়িয়ে গেলে সমস্যা বাড়বে, এর মুখোমুখি হলে শক্তি আসবে। নিরাপদ পরিবেশে অনুশীলন করুন। কাছে একটি দেওয়াল রাখুন যাতে পড়ে যাওয়ার ভয় না থাকে। ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন যে আপনার হাঁটা আত্মবিশ্বাসী হয়েছে, সিঁড়িতে ভয় কম লাগছে এবং শরীর আরও প্রতিক্রিয়াশীল মনে হচ্ছে। এগুলো সব নীরব সুবিধা, যা চিৎকার করে না কিন্তু জীবনকে মসৃণ করে। পরিশেষে এই অভ্যাস আমাদের একটি সহজ সত্য শেখায়। স্বাস্থ্য ভবিষ্যতের কোনো বিষয় নয়, এটি আজকের ছোট ছোট সিদ্ধান্ত থেকে তৈরি হয়। এক পা তোলা, চোখ বন্ধ করা এবং প্রতিদিন 2 মিনিটের জন্য নিজেকে চ্যালেঞ্জ করা, এই ছোট ছোট জিনিসগুলো মিলে একটি দীর্ঘ জীবন তৈরি করে। তাই পরের বার যখন ব্রাশ করতে যাবেন, শুধু এইটুকু ভাবুন, আমি কেবল দাঁত পরিষ্কার করছি না, আমি আমার ভবিষ্যৎ শক্তিশালী করছি। এবং এক পা তুলুন। এই ছোট নড়াচড়াটি আগামী দিনের বড় নিরাপত্তা হয়ে উঠতে পারে। সকালবেলা গোসলের সময়টা আমাদের জন্য সবচেয়ে আরামদায়ক বা দ্রুত শেষ করার মতো একটি মুহূর্ত। বেশিরভাগ মানুষ গরম পানি চালু করেন, চোখ বন্ধ করেন এবং সেই উষ্ণতার মধ্যে একটু প্রশান্তি খোঁজেন। ঠান্ডা পানির কথা শুনলেই মস্তিষ্ক সঙ্গে সঙ্গে বলে ওঠে, ও না, আমার ঠান্ডা লেগে যাবে, আজ মুড নেই, কাল থেকে চেষ্টা করব। ঠান্ডা ঝর্ণার নাম শুনলেই শরীর যেন কুঁকড়ে যায়। কিন্তু এই অস্বস্তির ভেতরে একটি খুব শক্তিশালী গোপন রহস্য লুকিয়ে আছে, যা শরীর, মন এবং ভবিষ্যতের স্বাস্থ্যের জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। ঠান্ডা ঝর্ণাকে গ্রহণ করার অর্থ এই নয় যে আপনি পুরোপুরি ঠান্ডা পানিতে গোসল করা শুরু করবেন। নিয়মটি সহজ। গোসলের শেষ 30 সেকেন্ড ঠান্ডা পানি, ব্যাস এটুকুই। প্রথমে স্বাভাবিক বা গরম পানিতে গোসল করুন এবং শেষে কলটি ঠান্ডার দিকে ঘুরিয়ে দিন।
এই 30 সেকেন্ড ছোট মনে হয়, কিন্তু এগুলো শরীরের ভেতরে খুব বড় একটি প্রতিক্রিয়া শুরু করে। ঠান্ডা পানি শরীরের সংস্পর্শে আসার সাথে সাথে শরীর হঠাৎ একটি ধাক্কা খায়। একে বলা হয় কোল্ড শক রেসপন্স। হৃদস্পন্দন একটু দ্রুত হয়, শ্বাস গভীর ও দ্রুত হয় এবং মস্তিষ্ক সঙ্গে সঙ্গে সতর্ক বা অ্যালার্ট মোডে চলে যায়। এই শক বা ধাক্কা নেতিবাচক শোনাতে পারে, কিন্তু বাস্তবে এটি শরীরের প্রাকৃতিক রিসেট বাটন। আধুনিক জীবনে আমাদের স্নায়ুতন্ত্র প্রায় সব সময় বিশ্রাম এবং আরামে থাকে। ঠান্ডা পানি এটিকে মনে করিয়ে দেয় যে আরে, আমাদের এখনও বেঁচে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই কোল্ড শকের সবচেয়ে মজার প্রভাব হল ডোপামিন রিলিজ। ডোপামিন সেই একই হরমোন যা আমাদের সুখ, অনুপ্রেরণা এবং মনোযোগ দেয়। পার্থক্য শুধু এই যে ঠান্ডা ঝর্ণা থেকে প্রাপ্ত ডোপামিন কৃত্রিম নয়, যেমনটা ফোন স্ক্রল করা বা জাঙ্ক ফুড থেকে পাওয়া যায়। এটি পরিষ্কার, প্রাকৃতিক এবং দীর্ঘস্থায়ী। এই জন্যই অনেক মানুষ ঠান্ডা ঝর্ণার পরে বলেন যে তারা অদ্ভুত এক সতেজতা, স্বচ্ছতা এবং ইতিবাচকতা অনুভব করছেন। শরীর কাঁপে, কিন্তু মন আশ্চর্যজনকভাবে শান্ত এবং খুশি হয়ে ওঠে। আজকের সময়ে বিষণ্ণতা, খারাপ মেজাজ এবং অনুপ্রেরণার অভাব খুব সাধারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা কফি, চিনি বা স্ক্রিনের সমাধান খুঁজি। ঠান্ডা ঝর্ণা এমন একটি বিনামূল্যের হাতিয়ার যা প্রাকৃতিকভাবে মেজাজ ভালো করতে পারে। এটি জাদু নয়, এটি বিয়োবিজ্ঞান। যখন শরীর অল্প এবং নিয়ন্ত্রিত উপায়ে চাপের মুখোমুখি হয়, তখন মস্তিষ্ক শক্তিশালী হয়। এই ধারণাটিকে বলা হয় হরমেসিস, অল্প চাপ, দারুণ শক্তি। ঠান্ডা পানিতে নিমজ্জন বা ইমার্শন ইমিউন সিস্টেমের ওপরও গভীর প্রভাব ফেলে। যখন ঠান্ডা পানি শরীরে আঘাত করে, রক্তনালীগুলো সংকুচিত হয় এবং আপনি বাইরে আসার সাথে সাথে প্রসারিত হয়। এই প্রক্রিয়ায় রক্ত সঞ্চালন উন্নত হয়। শ্বেত রক্তকণিকা আরও ক্রিয়াশীল হয়ে ওঠে, যার অর্থ শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা একটু তীক্ষ্ণ হয়। নিয়মিত ঠান্ডা লাগানোর অভ্যাসের ফলে লোকেরা প্রায়ই লক্ষ্য করেন যে তাদের সর্দি কাশি কম হচ্ছে বা সুস্থ হওয়ার গতি দ্রুত হচ্ছে। আমরা প্রায়ই ইমিউন সিস্টেমকে ট্যাবলেট এবং সাপ্লিমেন্টের সাথে যুক্ত করি, কিন্তু ইমিউন সিস্টেম আসলে জীবনযাত্রা দ্বারা গঠিত। ঘুম, নড়াচড়া, খাওয়ার এবং চাপের সংস্পর্শ, এই সব কিছুরই ভূমিকা আছে। একটি ঠান্ডা ঝর্ণা হল চাপের একটি ছোট নিয়ন্ত্রিত ডোজ, যা শরীরকে অভিযোজিত বা অ্যাডাপ্টেবল করে তোলে। অতিরিক্ত সুরক্ষাপ্রাপ্ত নয়। অতিরিক্ত সুরক্ষাপ্রাপ্ত শরীর দুর্বল হয়ে যায়, অভিযোজিত শরীর শক্তিশালী হয়। আরেকটি গভীর সুবিধা হল মস্তিষ্কের স্বাস্থ্য। গবেষণা ইঙ্গিত করে যে ঠান্ডা পানির সংস্পর্শ নিউরোডিজেনারেটিভ রোগের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে। নিউরোডিজেনারেটিভ রোগ মানে মস্তিষ্ক এবং স্নায়ু সম্পর্কিত সমস্যা, যেমন স্মৃতিমস্যা, ধীর রিফ্লেক্স এবং কগনিটিভ ডিক্লাইন। ঠান্ডা পানির সংস্পর্শে মস্তিষ্কে কিছু নির্দিষ্ট প্রোটিন এবং পথ আক্রিয় হয়, যা স্নায়ু কোষকে রক্ষা করে। সহজ কথায়, ঠান্ডা ঝর্ণা মস্তিষ্ককে অলস হতে দেয় না। আজকের জীবনে আমরা মস্তিষ্ক অনেক ব্যবহার করি, কিন্তু চ্যালেঞ্জ খুব কম দিই। ঠান্ডা ঝর্ণা মস্তিষ্কের জন্য একটি চ্যালেঞ্জ। এটি বলে, আমি অস্বস্তিতে আছি, কিন্তু আমি নিরাপদ। এই মেসেজ মস্তিষ্ককে স্থিতিস্থাপক বা রেজিলিয়েন্ট করে তোলে। স্থিতিস্থাপকতা কেবল মানসিক নয়, স্নায়বিকও। ঠান্ডা ঝর্ণার একটি লুকানো সুবিধা হল এটি শৃঙ্খলা শেখায়। যখন আপনি স্বেচ্ছায় প্রতিদিন অস্বস্তি বেছে নেন, তখন আপনার আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। আপনি আপনার মস্তিষ্ককে ট্রেনিং দেন যে প্রতিটি অস্বস্তিকর জিনিস বিপজ্জনক নয়। এই মানসিকতা ধীরে ধীরে জীবনের বাকি অংশেও প্রযোজ্য হয়। কঠিন কথোপকথন, কঠিন ডিসিশন, কঠোর পরিশ্রম। ঠান্ডা ঝর্ণা কেবল পানির সাথে লড়াই নয়, এটি নিজের সাথে বন্ধুত্ব করা। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ঠান্ডা ঝর্ণা আরাম শেষ করে না, বরং আরামের মূল্য বাড়িয়ে দেয়। যখন আপনি ঠান্ডা পানি সহ্য করেন, তখন গরম তোয়ালে, কাপড় এবং চায়ের আনন্দ অন্য মাত্রায় পৌঁছায়। জীবনে বৈচিত্র্য দরকার। সর্বদা আরামে থাকলে আনন্দ নিস্তেজ হয়ে যায়। ঠান্ডা ঝর্ণা বৈচিত্র্য তৈরি করে। আজকের জনম আরাম আসক্ত হয়ে পড়েছে। এসি, হিটার, গরম বিছানা, ইনস্ট্যান্ট খাবার। ঠান্ডা ঝর্ণা ধীরে ধীরে এই আসক্তি ভেঙে দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানবদেহ অত্যন্ত স্থিতিস্থাপক। এটির কেবল একটি সুযোগ প্রয়োজন। ঠান্ডা ঝর্ণার প্রভাব কেবল সকালের মধ্যে সীমাবদ্ধ থাকে না। অনেক মানুষ লক্ষ্য করেন যে তাদের শক্তি সারাদিন স্থিতিশীল থাকে। দুপুরের ক্লান্তি বা স্লাম্প কম হয়, মনোযোগ ভালো থাকে, শরীর হালকা মনে হয়। এই সব কারণ স্নায়ুতন্ত্র ভারসাম্যপূর্ণ হচ্ছে। এটিও মনে রাখা জরুরি যে ঠান্ডা ঝর্ণাকে শাস্তি হিসেবে দেখা উচিত নয়। এটি নিজের যত্নের একটি সাহসী রূপ। এটি শরীরকে সংকেত দেয় যে আমি তোমাকে শক্তিশালী করতে চাই, ভঙ্গুর নয়। যখন উদ্দেশ্য সঠিক হয়, অভিজ্ঞতাও বদলে যায়। যদি কোনোদিন শরীর সত্যি অসুস্থ থাকে বা আপনি খুব দুর্বল বোধ করেন, তবে জোর করবেন না। ঠান্ডা ঝর্ণা কোনো ধর্ম নয়, এটি একটি হাতিয়ার। হাতিয়ারটি পরিস্থিতি অনুযায়ী ব্যবহৃত হয়। ধীরে ধীরে ঠান্ডা ঝর্ণা আপনার পরিচয়ের একটি অংশ হয়ে উঠতে পারে।
আপনি নিজেকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখতে শুরু করেন যিনি অস্বস্তি থেকে পালিয়ে যান না, বরং এটিকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করেন। এই পরিচয়টি অত্যন্ত ক্ষমতায়নকারী। পরিশেষে ঠান্ডা ঝর্ণা আমাদের একটি সহজ কিন্তু গভীর শিক্ষা দেয়। বৃদ্ধি আরামের বাইরে ঘটে, কিন্তু বিপদ সেখানে থাকে না। 30 সেকেন্ডের ঠান্ডা পানি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি আপনার চিন্তার চেয়ে শক্তিশালী, এবং যখন একজন মানুষ এটি বোঝেন, কেবল স্বাস্থ্য নয়, পুরো জীবন বদলে যেতে পারে। তাই পরের বার গোসল করার সময় যখন হাতটি কলের দিকে যাবে, শেষে একটু সাহস যোগ করুন। 30 সেকেন্ডের জন্য ঠান্ডা বেছে নিন। হয়তো সেই 30 সেকেন্ড আপনার দিনের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত হয়ে উঠবে। প্রায়শই আমরা গানকে কেবল বিনোদনের সাথে যুক্ত করি। মনে হয় কেবল তারাই গান গায় যাদের গলা ভালো, যারা স্টেজে দাঁড়িয়ে মাইক ধরে, বা যাদের সুর ও তাল নিখুঁত। অন্য মানুষরা কেবল শোনার জন্য। কিন্তু সত্য হল, গান গাওয়া প্রতিভার চেয়ে থেরাপি বেশি, এবং সবচেয়ে ভালো দিক হল এর জন্য শ্রোতার প্রয়োজন নেই। আপনি গাড়িতে একা হন, ঝর্ণার নিচে দাঁড়িয়ে হন, বা দরজা বন্ধ করে ঘরে হন, শুধু গলা খুলে গান। জোরে গান গাওয়া শরীর এবং মন উভয়ের জন্যই শক্তিশালী ওষুধ। যখন আপনি জোরে গান গান, কেবল আপনার গলাই বের হচ্ছে না, আপনার স্নায়ুতন্ত্রও সক্রিয় হচ্ছে। বিশেষ করে একটি খুব গুরুত্বপূর্ণ স্নায়ু উদ্দীপিত হয়, যাকে বলা হয় ভেগাস নার্ভ বা ভেগাস নার্ভ। এই স্নায়ুটি মস্তিষ্ক থেকে শুরু হয়ে গলা, হৃদয়, ফুসফুস এবং অন্ত্র পর্যন্ত যায়। এর মানে হল, এই স্নায়ু আপনার আবেগ, হজম, হৃৎস্পন্দন এবং স্ট্রেস লেভেল সবকিছুকে সংযুক্ত করে। সহজ ভাষায় বললে, ভেগাস নার্ভ হল আপনার শরীরের শান্ত হওয়ার সুইচ। আজকের দ্রুত জীবনে এই শান্ত হওয়ার সুইচটি বেশিরভাগ সময় বন্ধ থাকে। আমরা ক্রমাগত সতর্ক বা অ্যালার্ট মোডে থাকি। নোটিফিকেশন, ডেডলাইন, ট্রাফিক, শব্দ। শরীর মনে করে সব সময় বিপদ আছে। এর ফলে উচ্চ কর্টিসল তৈরি হয়। কর্টিসল হল স্ট্রেস হরমোন। সামান্য কর্টিসল প্রয়োজন, কিন্তু যখন এটি দীর্ঘস্থায়ী হয়, তখন উদ্বেগ, ক্লান্তি, ঘুমের সমস্যা এবং মেজাজের ওঠানামা শুরু হয়। যখন আপনি জোরে গান গান, শ্বাস গভীর এবং ছন্দময় হয়ে ওঠে। শব্দগুলো দীর্ঘ করার জন্য ফুসফুস পুরোপুরি ভরে যায়, এবং শব্দ ছাড়ার সময় নিয়ন্ত্রণ থাকে। এই প্যাটার্নটি সরাসরি ভেগাস নার্ভকে সংকেত দেয় যে সবকিছু ঠিক আছে, আপনি নিরাপদ। এবং এই সংকেত যাওয়ার সাথে সাথেই, ওষুধ ছাড়াই, প্রচেষ্টা ছাড়াই, কর্টিসলের মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে। এই জন্যই অনেক সময় আপনি লক্ষ্য করে থাকবেন যে গান গাওয়ার পর মেজাজ স্বয়ংক্রিয়ভাবে ভালো হয়ে যায়। কোনো বড় সমস্যা সমাধান হয়নি, কিন্তু মন হালকা মনে হতে শুরু করে। এটি কাকতালীয় নয়, এটি রসায়ন। গান গাওয়ার সময় শরীরে এন্ডোক্যানাবিনয়েডস নিঃসৃত হয়। এগুলি হল প্রাকৃতিক ব্যথা উপশমকারী এবং মেজাজ উন্নতকারী রাসায়নিক, যা শরীর নিজেই তৈরি করে। এগুলি সেই একই পরিবারের রাসায়নিক যা শিথিলতা এবং আরাম দেয়, কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। এন্ডোক্যানাবিনয়েডস কেবল মেজাজই নয়, শরীরের ব্যথা এবং মানসিক ব্যথা দুটোকেই ভোঁটা করে দেয়। এই জন্যই যখন কোনো মানুষ দুঃখী থাকে এবং তারপর গান গুনগুন করতে শুরু করে, সে একটু স্বস্তি পায়। এটি প্রাচীন জ্ঞান যা বিজ্ঞান এখন ব্যাখ্যা করতে সক্ষম। গান গাওয়া ফুসফুসের জন্যও একটি ওয়ার্কআউট। যখন আপনি স্বাভাবিকভাবে কথা বলেন, ফুসফুসের পূর্ণ ক্ষমতা ব্যবহৃত হয় না। কিন্তু যখন আপনি গান গান, ফুসফুস প্রসারিত হয়, ডায়াফ্রাম অ্যাক্টিভ হয়, এবং শ্বাস নিয়ন্ত্রণ উন্নত হয়। নিয়মিত গান গাওয়া ফুসফুসের কার্যক্ষমতা ভালো করে, বিশেষ করে তাদের জন্য যারা আসীন জীবনযাপন করেন, কম হাঁটেন এবং অগভীর শ্বাসে অভ্যস্ত হয়ে পড়েছেন। শৈশবে আমরা না ভেবেই গান গাইতাম। গলা কেমন তাতে কিছু যেত আসত না। আমরা আনন্দে চিৎকার করতাম, গুনগুন করতাম। বড় হওয়ার সাথে সাথে সমাজ আমাদের শিখিয়েছে, লোকে কি বলবে, তোমার গলা ভালো না, চুপ থাকো। এবং ধীরে ধীরে আমরা আমাদের কণ্ঠস্বরকে নীরব করে ফেলেছি, কেবল বাইরে নয়, ভেতর থেকেও। জোরে গান গাওয়া সেই নীরব কণ্ঠস্বর ফিরিয়ে আনার উপায়। গাড়িতে একা গান গাওয়া অত্যন্ত আন্ডাররেটেড বা অবমূল্যায়িত থেরাপি। ট্রাফিক, হর্ন এবং স্ট্রেসের মাঝে যখন আপনি আপনার প্রিয় গানটি ফুল ভলিউমে গান গান, সেই যাত্রাটি কেবল ত্রমণ থাকে না, এটি একটি আবেগীয় মুক্তি বা ইমোশনাল রিলিজ হয়ে ওঠে। ঝর্ণার নিচে গান গাওয়াও একইভাবে শক্তিশালী। গরম পানি, প্রতিধ্বনি এবং গোপনীয়তা মিলে শরীরকে শিথিল করে। এই জন্যই মানুষ বলে যে ঝর্ণায় গান গাওয়া একটি ভিন্ন অনুভূতি দেয়। একটি মজার বিষয় হল,
গান গাওয়া সামাজিক বন্ধনের সাথেও যুক্ত। যখন মানুষ একসাথে গান গায়, প্রার্থনা সঙ্গীত, জাতীয় সঙ্গীত, জন্মদিনের গান, তাদের মধ্যে একটি সংযোগ অনুভূত হয়। দলগত গান গাওয়া অক্সিটোসিন নিঃসরণ করে, যাকে বলা হয় বন্ডিং হরমোন। এর মানে হল গান গাওয়া কেবল একা নয়, রিলেশনশিপের জন্যও ভালো। জোরে গান গাওয়া আত্মপ্রকাশ বৃদ্ধি করে। অনেক আবেগ আছে যা আমরা শব্দে বলতে পারি না। গান গাওয়া সেগুলোকে বের করার একটি নিরাপদ উপায়। তার রাগ, দুঃখ বা উত্তেজনা যাই হোক না কেন, প্রতিটি আবেগের জন্যই কোনো না কোনো গান আছে। যখন আপনি সেই গানটি গান, আবেগ প্রবাহিত হতে শুরু করে, এটি আটকে থাকে না। কিন্তু সমাধানগুলো প্রায়শই জটিল মনে হয়। থেরাপি, রুটিন, কৌশল, গান গাওয়া সেগুলোর মধ্যে এমন একটি হাতিয়ার যা বিনামূল্যে, তাৎক্ষণিক এবং যে কোনো জায়গায় সম্ভব। আপনাকে নিখুঁত হতে হবে না। আসলে ত্রুটিপূর্ণ গান গাওয়া বেশি কার্যকর, কারণ এতে নিয়ন্ত্রণ কম এবং প্রকাশ বেশি থাকে। অনেক মানুষ বলেন যে তারা গান গাইতে জানেন না, তাই তারা এটি এড়িয়ে যান। কিন্তু এখানে লক্ষ্য সঙ্গীত তৈরি করা নয়, লক্ষ্য হল স্নায়ুতন্ত্রকে প্রশান্ত করা। ভেগাস নার্ভ পরোয়া করে না সুর ঠিক আছে কিনা, এর শুধু কম্পন, শ্বাস এবং শব্দ প্রয়োজন। যখন আপনি জোরে গান করেন, গলা এবং বুকে কম্পন হয়। এই কম্পনও ভেগাস নার্ভকে উদ্দীপিত করে, তাই গুনগুন করা বা হামিং করাও শান্তিদায়ক। এই কারণেই ধ্যানে মন্ত্র উচ্চারণ ব্যবহার করা হয়। এটি কোনো আধ্যাত্মিক কাকতালীয় ঘটনা নয়, এটি একটি শারীরবৃত্তীয় প্রভাব। নিয়মিত গান গাইলে কণ্ঠস্বরও শক্তিশালী হয়, ভঙ্গি ভালো হয় এবং আত্মবিশ্বাস বাড়ে। আপনি আপনার কণ্ঠস্বরের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করেন। এই আত্মবিশ্বাস কেবল গানেই সীমাবদ্ধ থাকে না, এটি কথা বলা, প্রকাশ করা এবং নিজেকে তুলে ধরার ক্ষেত্রেও দেখা দিতে শুরু করে। গান গাওয়া আপনাকে বর্তমান মুহূর্তে নিয়ে আসে। আপনি সুর, কথা এবং শ্বাসের দিকে মনোযোগ দেন। মনের উদ্দেশ্যহীন ঘোরাঘুরি কমে যায়। এটি একটি কৌতুকপূর্ণ মাইন্ডফুলনেস, যেখানে প্রচেষ্টার প্রয়োজন হয় না। যদি আপনি এটি অভ্যেসে পরিণত করতে চান, তবে সহজ রাখুন। প্রতিদিন এমন একটি গান বেছে নিন যা আপনি ঝর্ণায় বা গাড়িতে গাইবেন। ভলিউম বেশি না কম তা নিয়ে চিন্তা করবেন না, শুধু কণ্ঠস্বর বের হতে দিন। কয়েকদিন পর আপনি নিজেই লক্ষ্য করবেন যে স্ট্রেস রেসপন্স কমছে, মেজাজ স্থিতিশীল হচ্ছে এবং শক্তি হালকা মনে হচ্ছে। পরিশেষে জোরে গান গাওয়া আমাদের মনে করিয়ে দেয় যে স্বাস্থ্য সবসময় গুরুগম্ভীর এবং কঠোর নয়। কখনো কখনো স্বাস্থ্য হয় উচ্চস্বরের, অগোছালো এবং মজাদার। আপনার কণ্ঠস্বর আপনারই, এটি বের হতে দিন। হতে পারে আপনার গান পৃথিবীর জন্য নিখুঁত নয়, কিন্তু আপনার স্নায়ুতন্ত্রের জন্য এটি একদম সঠিক। তাই পরের বার যখন কোনো গান বাজবে, কেবল শুনবেন না, ভয় ছাড়াই জোরে গান। কারণ প্রতিবার আপনি যখন গান গান, আপনি কেবল একটি গান গাইছেন না, আপনি আপনার শরীরকে বলছেন সব কিছু ঠিক আছে। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমরা বেশিরভাগ মানুষ প্রথমে কি করি? অ্যালার্ম বন্ধ করি, তারপর মোবাইল হাতে নিই, নোটিফিকেশন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, খবর চেক করি এবং আমরা বুঝতেই পারি না যে বিছানাতেই 20 থেকে 30 মিনিট কেটে গেছে। শরীর জেগে উঠেছে, কিন্তু মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে থাকে। কখনো অলসতা, কখনো অস্থিরতা, রাতে ঠিকমতো ঘুম আসে না, সকালে ওঠা কঠিন মনে হয়। এই চক্র প্রায় স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু এই পুরো বিশৃঙ্খলার মূল কারণ খুব সহজ: সকালের প্রাকৃতিক আলো থেকে বিচ্ছিন্ন থাকা। আমাদের শরীর ঘড়ি দিয়ে চলে না, আলো দিয়ে চলে। ভেতরে একটি অভ্যন্তরীণ ঘড়ি আছে যাকে সার্কেডিয়ান রিদম বলা হয়। এই রিদম ঠিক করে কখন আমাদের ঘুম থেকে উঠতে হবে, কখন সতর্ক থাকতে হবে, কখন ক্ষুধা লাগবে এবং কখন ঘুম আসবে। এবং এই ঘড়ির রিমোট কন্ট্রোল সূর্যের হাতে, মোবাইলের নয়। যখন আপনি সকালে ঘুম থেকে ওঠার প্রথম 1 থেকে 2 ঘন্টার মধ্যে প্রাকৃতিক সূর্যালোক নেন, তখন চোখের মাধ্যমে মস্তিষ্ক একটি স্পষ্ট সংকেত পায়, দিন শুরু হয়েছে। এই আলোতে প্রাকৃতিক নীল আলো বা ব্লু লাইট থাকে, যা মস্তিষ্কের সেই অংশকে সক্রিয় করে যা সতর্কতা এবং জাগরণের সাথে যুক্ত। এই সংকেত যাওয়ার সাথে সাথে মেলাটোনিন উৎপাদন বন্ধ হতে শুরু করে। মেলাটোনিন সেই হরমোন যা আমাদের ঘুম পাড়ায়। যদি সকালে মেলাটোনিন সঠিকভাবে বন্ধ না হয়, তাহলে সারা দিন অলসতা থাকবে এবং রাতে টাইমিং এলোমেলো হয়ে যাবে। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। মোবাইল বা টিউবলাইটের নীল আলো এবং সূর্যের নীল আলো এক নয়। স্ক্রিনের নীল আলো কৃত্রিম এবং ঘনীভূত, যা চোখ এবং মস্তিষ্ককে বিভ্রান্ত করে। অন্যদিকে সূর্যের আলো নরম, বিস্তৃত এবং প্রাকৃতিক। মেঘ থাকুক বা রোদ, সূর্যের আলো তবুও কাজ করে। এই জন্যই মেঘলা দিনেও বাইরে যাওয়া বৃথা নয়। যখন আপনি সকালে বাইরে বেরোন এবং কিছুক্ষণ হাঁটেন, কেবল চোখ আলো পায় না, পুরো শরীর নড়াচড়া এবং তাজা বাতাস পায়। এই সংমিশ্রণ সার্কেডিয়ান রিদমের জন্য একটি জ্যাকপট।
মস্তিষ্ক টাইমিং বুঝে যায়, হরমোনগুলো সিঙ্ক বা সমন্বয় করে এবং শরীর জানে দিনটি কোন মেজাজে এগোতে হবে। অনেক মানুষ বলেন যে তাদের রাতে ঘুম আসে না, তারা ঘুমের ওষুধে বা গভীর রাতে স্ক্রলিং বন্ধ করা এর সমাধান খোঁজে। এই জিনিসগুলো সাহায্য করতে পারে, কিন্তু আসল সমাধান সকালে লুকিয়ে আছে। যদি আপনি সকালে সঠিক আলো না নেন, তাহলে রাতের ঘুম না স্বাভাবিকভাবেই খারাপ হবে। ঘুম কোনো বিচ্ছিন্ন কার্যক্রম নয়, এটি একটি 24 ঘন্টার চক্রের ফলাফল। সকালের আলো সঠিক সময় কর্টিসল নিঃসরণেও সাহায্য করে। কর্টিসলকে আর বলা হয় স্ট্রেস হরমোন। কিন্তু সকালের কর্টিসল স্বাস্থ্যকর। এটি আপনাকে জাগতে, নড়াচড়া করতে এবং ফোকাস করতে সাহায্য করে। সমস্যা হয় যখন রাতে কর্টিসল বেশি থাকে। সকালের সূর্যালোক কর্টিসলকে সঠিক সময়সূচিতে সেট করে, যাতে রাত নাগাদ এটি স্বয়ংক্রিয়ভাবে নেমে আসে। এই অভ্যেসের আরেকটি সুবিধা হল মেজাজ স্থিতিশীলতা। সিজনাল ডিপ্রেশন বা খারাপ মেজাজ প্রায়শই আলোর অভাবের সাথে যুক্ত। যখন মস্তিষ্ক সকালে নিয়মিত আলো পায়, সেরোটোনিনের মাত্রা ভালো থাকে। সেরোটোনিন মেজাজ, অনুপ্রেরণা এবং মানসিক ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই মানুষ লক্ষ্য করেন যে সকালের ওয়াক করলে দিনটি একটু হালকা এবং ইতিবাচক মনে হয়। আজকের জীবনযাত্রা ইনডোর বা ঘর কেন্দ্রিক হয়ে গেছে। বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা, তারপর স্ক্রিনের সামনে। সূর্যের সাথে সম্পর্ক ভেঙে গেছে। শরীর এখনও প্রস্তর যুগের প্রত্যাশা রাখে, কিন্তু পরিবেশ হয়ে গেছে স্পেস এজ বা মহাকাশ যুগের। এই অমিলের ফল হল ক্লান্তি, উদ্বেগ এবং ঘুমের সমস্যা। সকালের আলো নিতে ম্যারাথন দৌড়ানোর প্রয়োজন নেই। 10 থেকে 20 মিনিটের সাধারণ হাঁটাই যথেষ্ট। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকানো, ছাদে কিছুক্ষণ ঘোরাঘুরি করা বা পার্কে ধীর গতিতে হাঁটা। একমাত্র শর্ত হল আলো চোখে পৌঁছাতে হবে। সানগ্লাস এড়িয়ে চলুন, কারণ তার নীল আলো আটকে দেয়। সরাসরি সূর্যের দিকে তাকাবেন না, শুধু দিনের আলোতে থাকুন। একটি মজার বিষয় হল সকালের আলো ক্ষুধা এবং হজমও নিয়ন্ত্রণ করে। শরীর জানতে পারে কখন খাওয়ার উইন্ডো বা সময় শুরু করতে হবে। এতে ক্রেভিং নিয়ন্ত্রণে থাকে এবং মেটাবলিজম মসৃণভাবে চলে। যখন আপনি সকালে সূর্যের সাথে সংযুক্ত হন, তখন দিনের বাকি সিদ্ধান্তগুলো ভালো হয়। শক্তি স্থিতিশীল থাকে, কফির ওপর নির্ভরতা কমে এবং দুপুরের ক্লান্তি বা স্লাম্প অতটা শক্তিশালী হয় না। শরীর কৃত্রিম উদ্দীপকের পরিবর্তে প্রাকৃতিক ছন্দে চলতে শুরু করে। এই অভ্যেসের সবচেয়ে সুন্দর প্রভাব রাতে দেখা যায়। যদি আপনি সকালে আলো নিয়ে থাকেন, তবে প্রায় 14 থেকে 16 ঘন্টা পরে শরীর নিজেই ঘুমের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। সঠিক সময় মেলাটোনিন নিঃসৃত হয়, ঘুম গভীর হয়, বারবার ভাঙে না এবং সকালে ওঠা সহজ মনে হয়। এই চক্রটি যত ধারাবাহিক হবে, ঘুম তত স্বাভাবিক হয়ে উঠবে। অনেক মানুষ বলেন যে সকালে কাদের সময় নেই, কিন্তু প্রশ্ন এটা নয় যে সময় আছে কি না। প্রশ্ন হল অগ্রাধিকার কি। যদি আপনি সকালে মোবাইলকে 10 মিনিট দিতে পারেন, তবে আপনি সূর্যকেও 10 মিনিট দিতে পারেন। পার্থক্য শুধু এই যে একটি আপনাকে নিঃশেষ করে, অন্যটি আপনাকে চার্জ করে। সকালের আলো নেওয়ার একটি মনস্তাত্ত্বিক সুবিধাও আছে। যখন আপনি দিনটি বাইরে শুরু করেন, মন খোলা মনে হয়। আপনি নিজেকে প্রকৃতির একটি অংশ মনে করেন, কেবল একটি যন্ত্র নয়। এই অনুভূতি সূক্ষ্মভাবে চাপ কমায়। পরিশেষে আমরা আলোচনা করেছি কিভাবে এক্সারসাইজ স্ন্যাকিং, এক পায়ে দাঁড়ানো, ঠান্ডা পানিতে গোসল, জোরে গান গাওয়া এবং সকালের রোদের মতো সাধারণ অভ্যেসগুলো আপনার সুস্থতা ব্যাপকভাবে বাড়াতে পারে। এই ছোট ছোট অনুশীলনগুলো আপনার দৈনন্দিন রুটিনে যুক্ত করার মাধ্যমে আপনি একটি স্বাস্থ্যকর ও সুখী জীবন গড়ে তুলতে পারেন। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তাসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।